সাধারণ গণিতের 5.1 এর 24 নম্বর অঙ্ক, এই চ্যাপ্টারের সবচাইতে সহজ ম্যাথ। ওকে, এটা সহজ ম্যাথই, কিন্তু তোমরা এটাকে কঠিন মনে করো কেন? আচ্ছা, প্রশ্নটা হচ্ছে ঢাকার নিউ মার্কেট থেকে গাবতলীর দূরত্ব 12 কিলোমিটার। সো আমি এই পয়েন্টটাকে নিউ মার্কেট কনসিডার করলাম, নিউ মার্কেট। ওকে, আর এই পয়েন্টটাকে আমি গাবতলী কনসিডার করলাম, গাবতলী। ওকে, নিউ মার্কেট থেকে গাবতলীর দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার। তাহলে এইখান থেকে এইটুকুর দূরত্ব 12 কিলোমিটার। কথা বোঝার চেষ্টা করো। এখন সজল নিউ মার্কেটের দিকে রিকশায় ঘন্টায়, তাহলে সজল নিউ মার্কেট থেকে যাত্রা শুরু করবে। তাহলে এই হচ্ছে সজল, ঠিক আছে? সজল নিউ মার্কেট থেকে কই যাবে? গাবতলীতে যাবে। সে রিকশায় যাবে। সে যে রিকশায় যাবে সেই রিকশা ঘন্টায় 6 কিলোমিটার বেগে। তাহলে সজল যাবে রিকশায় এবং তার যে ভেলোসিটি বা বেগ সেটা হচ্ছে ঘন্টায় কি 6 কিলোমিটার। একটু লিখি, ঘন্টায় 6 কিলোমিটার। এটা কিন্তু বেগ, তোমরা বুঝতেছো তো পদার্থবিজ্ঞানে? ঘন্টায় 6 কিলোমিটার মানে প্রতি ঘন্টায় বেগ হচ্ছে 6 কিলোমিটার। আচ্ছা, যদিও ওরা কথাটা উল্লেখ করেছে বেগ, ঠিক আছে, রিকশায় ঘন্টায় বেগ 6 কিলোমিটার। কাজল একই স্থান থেকে, এর মানে কাজলও কি করবে? ওই নিউ মার্কেট থেকে, কাজলও নিউ মার্কেট থেকে সে হেঁটে যাবে। ওকে, সে হেঁটে যাবে। এখন তাহলে সে যেহেতু হেঁটে যাবে তার বেগ তো অবশ্যই কম হবে। তার বেগ হচ্ছে ঘন্টায় তোমার 4 কিলোমিটার। টাকার বেগে গাবতলীর দিকে রওনা হলো। এখন দেখো তো, তার বেগ তো তোমার সজলের বেগ তো বেশি, যেহেতু সজলের বেগ বেশি তাহলে সজল তো অবশ্যই আগে যাবে। কারণ নর্মাল ভাবে যদি তুমি চিন্তা করো, নিউ মার্কেট থেকে সজলের গাবতলী যেতে সময় লাগবে কয় ঘন্টা? 2 ঘন্টা। কিভাবে বুঝছো? 1 ঘন্টায় যায় 6 কিলোমিটার, তাহলে 12 কিলোমিটার যেতে কয় ঘন্টা লাগবে? 2 ঘন্টা লাগবে। কিন্তু তার কাজলের কিন্তু ঘন্টায় যায় 4 কিলোমিটার, তাহলে তার নিউ মার্কেট থেকে গাবতলী যেতে তার কিন্তু 3 ঘন্টা লাগবে। তো সে তো পরে যাবে। এখন সজল কি করছে, দেখো কি বলছে। সজল সজল গাবতলীতে পৌঁছে সেখানে 30 মিনিট কি করলো? বিশ্রাম নিল। তাহলে তার এইখান থেকে এইটুকু যাইতে লাগছে 2 ঘন্টা, আরো 30 মিনিট বিশ্রাম নিল, টোটাল 2.5 ঘন্টা। আর আমরা দেখবো 2.5 ঘন্টায় এই কাজল কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তার তো ঘন্টায় ব্যাগ হচ্ছে কত? 4 কিলোমিটার। তাহলে 2.5 ঘন্টায় সে কিন্তু 10 কিলোমিটার যেতে পারবে। আমি ম্যাথমেটিক্স ওয়াইতে দেখাবো। তাহলে মনে করো 10 কিলোমিটার হচ্ছে এইভাবে। কিভাবে 10 কিলোমিটার আসছে সেটা নিয়ে একটু পরে কথা বলতেছি। 2.5 ঘন্টা পরে, 2.5 ঘন্টা কোথা থেকে পাইছো বুঝছো? সজল নিউ মার্কেট থেকে গাবতলীতে যেতে 2 ঘন্টা লাগছে এবং সে ওইখানে গিয়ে 30 মিনিট বিশ্রাম নিছে। তাহলে তার টোটাল টাইম ইনভেস্ট হলো কত? 2.5 ঘন্টা ইউজ হলো। এই 2.5 ঘন্টায় কাজল হেঁটে 10 কিলোমিটার পথ চলে গেছে। এখন তাহলে এটুকু 10 কিলোমিটার, বাকি আছে কি 2 কিলোমিটার। কথাটা বোঝার চেষ্টা করো। এখন প্রশ্ন করছে সজল গাবতলীতে পৌঁছে সেখানে 30 মিনিট বিশ্রাম নিয়ে আবার নিউ মার্কেটের দিকে একই বেগে রওনা হলো, মানে 6 কিলোমিটার পার আওয়ার বেগে রওনা হলো। তার নিউ মার্কেট হতে কত দূরে দিতে হবে? অর্থাৎ কাজল কিন্তু এই দিকে যাচ্ছে আর কি বলে সজল এই দিকে আসছে। এখন নিউ মার্কেট থেকে কত দূরে দুইজনের মিলিত হবে? আমরা মনে করলাম এই দূরত্বে মিলিত হইল, তাহলে এইটুকু হচ্ছে এক্স। তাহলে এইটুকু কত হবে? 2 মাইনাস এক্স হবে। অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, ইটস ওকে। এখন আমরা যেটা করব, এখান থেকে যদি এক্স এর মানটা বের করতে পারি, তাহলে এক্স এর মান বের করার জন্য আমরা শর্ত মতে দেখবো, ভবিষ্যতে তোমাদেরকে একটা লাইন লিখাবো শর্ত মতে। এটা তো দূরত্ব, দূরত্বকে যখন ভেলোসিটি বেগ দিয়ে ভাগ করবা তখন সময় পাবা। তাহলে এইখান থেকে কাজলের এইখানে আসতে সময় লাগবে এক্স মাইনাস 4, এক্স মাইনাস না এক্স বাই 4। আর হচ্ছে সজলের এইখান থেকে এইখানে আসতে তার সময় লাগবে 2 মাইনাস এক্স বাই 6। দুইটাকে সমান কেন দিছি? কারণ তার এইখান থেকে এখানে যেতে যে সময় লাগবে তার এইখান থেকে এখানে আসতে একই সময় লাগবে। যাদের যাদের মাথার উপর দিয়ে গেছে ইটস ওকে, তোমরা ওইটাতে চাপ নিও না। এখন ফিজিক্সের একটা সূত্র নিয়ে শুরু করতেছি। আমরা ব্যাগ ইকুয়াল কি জানি বলো তো? ব্যাগ
দূরত্ব বাই সময়, এটা তো তোমরা সবাই স্পষ্টভাবে জানো নাকি? দূরত্ব বাই সময়, একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে বা সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের যে হার ওইটাকে আমরা বেগ বলি। যাই হোক, এটা ফিজিক্সের কনসেপ্ট ছিল, এটা আমাদের এখানে লাগবে। এইটুকু আমি জাস্ট বোঝানোর জন্য আঁকছি, তোমাদের সলিউশন এটুকু লিখতে হবে, ব্যাপারটা এরকম কিছুই না। চলো আমি মূল অঙ্কের সলিউশন করতেছি। তাহলে আমি প্রথমে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে সজলের নিউ মার্কেট থেকে কি বলে তোমার গাবতলীতে যাইতে প্রয়োজনীয় সময়টা কি। তাহলে আমরা লিখবো সজলের নিউ মার্কেট থেকে, নিউ মার্কেট থেকে গাবতলীতে, গাবতলীতে যেতে প্রয়োজনীয়, প্রয়োজনীয় সময়। আচ্ছা, তাহলে সময় ইকুয়াল, তাহলে বলো যদি সময়টারে এখানে নেওয়া যায়, ব্যাগটাকে নিচে নিয়ে যায়, তাহলে সময় ইকুয়াল সূত্র কি হবে? সময় ইকুয়াল সূত্র দূরত্ব বাই ব্যাগ না? তোমার কথা কি বুঝছো? এক্সচেঞ্জ করলাম। হ্যাঁ, তাহলে আমার এখানে দূরত্ব কত? 12 কিলোমিটার। সজলের ব্যাগ কত? 6। ঠিক আছে, তাহলে এত ঘন্টা পাশে একটু লিখে দিবা, যেহেতু সময় ইকুয়াল দূরত্ব বাই ব্যাগ। তোমরা কথা কি বুঝতে পারছো? তাহলে এখানে কাটাকাটি করলে আমরা কি পাবো? 2 ঘন্টা পাবো। তাহলে এর মানে সজলের এক জায়গা থেকে নিউ মার্কেট থেকে গাবতলী যেতে সময় লাগবে 2 ঘন্টা। এখন সজল ওইখানে গিয়ে বিশ্রাম নিছে কত? 30 মিনিট। তাহলে তোমার যেহেতু সজল নিউ মার্কেট গাবতলী গিয়ে 30 মিনিট, অর্থাৎ 30 মিনিটকে আমরা হাফ ঘন্টা বলতে পারি না? হাফ ঘন্টা বিশ্রাম নেয়, বিশ্রাম নেয়। তাহলে অতএব সজলের প্রয়োজনীয়, মানে সজলের মোট সময়, মোট সময় 2 যোগ হাফ ঘন্টা। তাহলে সব মিলায়া তার সময় লাগলো 2 পয়েন্ট তোমার কি 5 ঘন্টা, মানে 2.5 ঘন্টা। এখন আমরা দেখবো এই 2.5 ঘন্টায় কাজল হেঁটে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। হ্যাঁ, তাহলে আমরা কি লিখবো? অতএব 2.5 ঘন্টায় কাজলের অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা বলো, দূরত্ব নির্ণয় করার সূত্র কি? দূরত্ব ইকুয়াল ব্যাগ ইনটু সময় না? ব্যাগের সাথে সময় গুণ করলে তো আমি দূরত্ব পাবো নাকি? তাহলে আমার এখানে সময়টা কত? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা, তাহলে এই হচ্ছে আমার 2.5 ইনটু আমরা কি লিখবো? তোমার ব্যাগ। তাহলে কাজলের ব্যাগটা মনে আছে? কাজলের ব্যাগ কিন্তু যে ঘন্টায় 4 কিলোমিটার ব্যাগে, তাহলে এত কিলোমিটার হবে। পাশে একটু লিখে দিবা, যেহেতু দূরত্ব ইকুয়াল, যেহেতু দূরত্ব ইকুয়াল কি হবে? ব্যাগ ইনটু সময়। তোমরা এস ইকুয়াল বিটি পড়তা, ব্যাগ ইনটু সময়। তাহলে গুণ করলে 10 কিলোমিটার হবে, 10 কিলোমিটার হবে। এটাই বুঝাইছিলাম যে তোমার প্রথমে সজল তো এখান থেকে এটুকু গেছে, গিয়ে 30 মিনিট সে রেস্ট নিছে, টোটাল 2.5 ঘন্টায় সে যখন এইখান থেকে আবার রওনা দেওয়ার উদ্যোগ নিল, এই টাইমের মধ্যে কাজল কি করে গেছে? 10 কিলোমিটার পথ অতিক্রম করছে। এখন প্রশ্ন করছে যে নিউ মার্কেটের দিকে একেবারে রওনা হলো, তারা নিউ মার্কেট হতে কত দূরে মিলিত হবে? তাহলে আমি ধরি তোমার এক্স কিলোমিটার দূরে। আমি কিন্তু এখানে এক্স শব্দটা ইউজ করছি, মানে এই বিন্দু থেকে এক্স কিলোমিটার দূরে সজল আর কি কাজল মিলিত হবে। তাহলে কথাটাকে এইভাবে লিখতে হবে যে কাজল ও সজল
সজল 10 কিলোমিটার দূরত্বের পর হতে এক্স কিলোমিটার দূরত্বে মিলিত হবে এখন এই লাইনটা একটু বোঝার চেষ্টা করো। এখন আমি শর্ত মতে কি লিখতেছি, এখন শর্ত মতে হচ্ছে, তাহলে আমি মনে করো এই যে 10 কিলোমিটার তো এইটুকু, এইখান থেকে এইখানে গিয়ে ওদের মিলিত হবে। কাজল এখান থেকে যাত্রা শুরু করলো আর সজলও এদিক থেকে যাত্রা শুরু করলো। কাজলের ব্যাগ কম 4 কিলোমিটার, সজলের ব্যাগ বেশি 6 কিলোমিটার। এখন সে কাজল যাবে এক্স কিলোমিটার দূরত্ব আর সজল আসবে কি 2 - x না। 2 - x কেন বলছি বুঝছো? কারণ এখানে আমাদের আর দূরত্ব বাকি আছে কতটুকু, চাইলে তোমরা উপরে লিখতে পারো, হ্যাঁ, যে অতএব কাজল ও সজলের মধ্যবর্তী দূরত্ব 12 - 10 ইকুয়াল 2 কিলোমিটার। ওকে, এখন তাহলে যেহেতু মিলিত ওদের যেহেতু হবে, তাহলে দুইজনে মিলে তো 2 কিলোমিটার মানে দূরত্ব অতিক্রম করবে, তাহলে সে যাবে কাজল যাবে x কিলোমিটার আর সজল আসবে 2 - x কিলোমিটার। হ্যাঁ, এখন শর্ত মতে ওদের তাহলে কি কাজল এইখান থেকে এইখানে যেতে যেই সময় লাগবে, কথাটা বোঝার চেষ্টা করো, সজলের এইখান থেকে এইটুকু আসতে একই সময় লাগবে না? সময় তো ওদের সেম লাগবে। এখন বলো সময় নির্ণয় করার সূত্র কি? দূরত্ব বাই ব্যাগ না? সময় নির্ণয় করার সূত্র হচ্ছে দূরত্ব বাই ব্যাগ। এখন বলো তোমার কাজলের অতিক্রান্ত দূরত্ব x, কাজলের ব্যাগ হচ্ছে 4, ওকে, ইকুয়াল সজলের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2 - x এবং তার ব্যাগ হচ্ছে কত 6। হ্যাঁ, আমাদের এটা কিন্তু সময় বেরোছে x বাই কি, তোমরা পাশে লিখতে পারো, যেহেতু সময় ইকুয়াল কি হবে দূরত্ব বাই ব্যাক। এখন তুমি জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করে আমাকে x এর মান বের করে দাও। তাহলে 6x ইকুয়াল 8 - 4x, তাহলে 6x প্লাসের 8 - 4x ঠিক আছে, তাহলে প্লাসের 4x ইকুয়াল 8, তাহলে 10x ইকুয়াল 8, তাহলে x ইকুয়াল 8/10, কাটাকাটি করলে 4 কি হবে 5 হবে। উত্তর কি 4/5 লিখবা? ভালো করে বোঝার চেষ্টা করো। বলছে তারা নিউ মার্কেট হতে কত দূরে মিলিত হয়েছে, তাহলে কাজল তো নিউ মার্কেট থেকে অলরেডি 10 কিলোমিটার গেছে, তারপরে কি এই 4/5 কিলোমিটার গেছে। তাহলে আমরা কথাটা এটা লিখবো না 10 প্লাস এটা, তাহলে কথাটা হবে অতএব কাজল ও সজল নিউ মার্কেট হতে 10+4/5, হ্যাঁ দেখো তো কত হয়, এত কিলোমিটার বা হ্যাঁ 10.8 কিলোমিটার দূরে মিলিত হবে। চলো আমি আবার বুঝাবো। 25 নং, একটা স্টিমার আর লঞ্চ একই কথা, ঠিক আছে, স্টিমার লঞ্চ একই কথা। একটি স্টিমারের যাত্রী সংখ্যা 376 জন, বইয়ের মধ্যে একটা অঙ্ক ছিল 47 জন নাকি? ডেকের যাত্রী কেবিনের যাত্রীর সংখ্যা 3 গুণ, তাহলে কেবিনের যাত্রীর সংখ্যা যদি x হয় তাহলে ডেকের হবে কি 3x, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, যেটা সেকেন্ডে থাকবে এটাকে x দৈর্ঘ্য, এই প্যাটার্নে করতে হয়। ডেকের যাত্রীর মাথা পিছু ভাড়া হচ্ছে 60 টাকা আর মোট ভাড়া প্রাপ্ত যদি 33,840 টাকা হয়। কপ নাম্বার কোশ্চেন, ডেকের যাত্রীর সংখ্যা x ধরে সমীকরণ তৈরি করো। এখন দেখো কথাটা, তাহলে যেহেতু ক নাম্বার কোশ্চেন ওরা বইলেই দিছে, তাহলে ধরি ডেকের যাত্রীর সংখ্যা x জন। তোমরা এখানে ভুলটা কি করবা জানো? তোমরা অনেকে কেবিনের যাত্রীর সংখ্যা লিখবা 3x জন, অনেকে এটা করবা, কেবিনের যাত্রীর সংখ্যা 3x জন লিখবা। এখন তোমাদের 3x লেখার কারণটা কি সেটা আগে একটু বলি। এই যে এখানে বলছে যে ডেকের যাত্রীর সংখ্যা কেবিনের যাত্রীর সংখ্যা 3 গুণ, আর লজিকে যাবা না, ঠিক আছে, ডেকের যাত্রীর সংখ্যা যা হবে কেবিনের মানে ডেকের যাত্রীর সংখ্যা কেবিনের যাত্রীর সংখ্যা 3 গুণ হবে।
তাহলে কেবিনের যাত্রীর সংখ্যা যদি 5 জন হয় তাহলে ডেকের যাত্রীর সংখ্যা 15 জন হবে। তাহলে যদি ডেকের যাত্রীর সংখ্যা x জন হয় তাহলে কেবিনের যাত্রীর সংখ্যা কি হবে x/3 জন হবে না, x/3 জন হবে, কারণ x/3 কে 3 দিয়ে গুণ করলে x হবে। কথাটা কি ক্লিয়ার? 376 মাইনাস x, তাহলে তুমি গুণটা তাহলে আর ইউজ করতেছো না, তাহলে গুণ না ইউজ করলে পরে ওটারে কি করবা, অন্যভাবে কনভার্ট করবা। যেহেতু x মাধ্যমে প্রশ্ন করছে ডেকের যাত্রীর সংখ্যা x ধরে সমীকরণ নির্ণয় করো, হ্যাঁ তাহলে ডেকের যাত্রীর সংখ্যা ওকে, ইটস ওকে, তবে মানে x/3 দিয়ে করলে তোমার জন্য সুবিধা হবে, বুঝতে পারছি। যেহেতু আমার কাছে তো 376 বইলে দিছে, একটা স্টিমারের যাত্রীর সংখ্যা 376 জন। আচ্ছা, এখন তাহলে আমাদের ক কমপ্লিট। ওরা বলছে ডেকের যাত্রীর সংখ্যা x ধরে এখন সমীকরণ তৈরি করতে হয়, সমীকরণ চলো বানাই। তাহলে এখন তোমরা সমীকরণটা কিভাবে বানাবা? তাহলে অতএব শর্ত মতে বলো x plus x/3 = 376। এখন যদি তুমি যেটা বলছিলা ওর কথাটা একটু তাকাও, যদি তুমি ডেকের যাত্রীর সংখ্যা x জন ধরো এবং কেবিনের যাত্রীর সংখ্যা 376 মাইনাস x ধরো, তাহলে তোমরা সমীকরণ কি বানাবা? হ্যাঁ, তখন তোমাকে কি করতে হবে, ওই যে 3 গুণ নিয়ে কাজ করতে হবে। তাহলে কেবিনের যাত্রীর সংখ্যা ডেকের যাত্রীর সংখ্যা, তাহলে ডেকের যাত্রীর সংখ্যা কত, এটা x ইকুয়াল তোমার কি কেবিনের যাত্রীর সংখ্যা 376 মাইনাস x ইনটু 3, 3 গুণ বলছে। সো কথা কিন্তু ঘুরে ফিরে একই হবে, যদি কেউ এটা করতে চাও দেখাই দিলাম। এখন এটাকে একটু প্রসেসিং করা, তাহলে ভবিষ্যতে আমাদের জন্য সুবিধা হবে। আমরা লসাগু নিব 3, তাহলে এটা নিচে 1 আছে, 1 দিয়ে 3 কে ভাগ করলে 3, 3 এর সাথে x প্লাস x ইকুয়াল হচ্ছে তোমার কত। ওটা যেহেতু সমীকরণ গঠন করতে বলছে আর প্রসেসিং করা দরকার নাই, তাহলে আমাদের x এর মান বের হয়ে যাবে, তাহলে থাকো। আচ্ছা, খ নাম্বার কোশ্চেন, ডেকের যাত্রী ও কেবিনের যাত্রীর সংখ্যা বের করতে বলছে। তাহলে ডেকের যাত্রীর সংখ্যা এবং কেবিনের যাত্রীর সংখ্যা বের করতে বলছে, তাহলে আমরা লিখবো ক হতে পাই, ক হতে পাই x প্লাস x/3 ইকুয়াল হচ্ছে 376। লসাগু যাবে 3 হবে 3x প্লাস এর x ইকুয়াল 376, তাহলে 4x/3 ইকুয়াল হচ্ছে 376। এটার নিচে কিন্তু মনে মনে 1 আছে, 4x এর সাথে 1 গুণ করলে 4x হবে, তাহলে 4x ইকুয়াল 3 এর সাথে এটা গুণ করো, তাহলে 318, 21, 22 এবং 11, একটু চেক করে দেখো। তাহলে x ইকুয়াল 1128/4, কাটাকাটি করলে কত হয় 282। অতএব x ইকুয়াল 282 জন। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব ডেকের যাত্রীর সংখ্যা, অতএব ডেকের যাত্রীর সংখ্যা x জন ইকুয়াল 282 জন এবং কেবিনের যাত্রীর সংখ্যা x/3 জন। 282 কে 3 দিয়ে ভাগ করলে কত হয় তোমার 94 জন। তাহলে আমাদের খ কমপ্লিট। গ নং কোশ্চেনটা দেখো, কেবিনের মাথা পিছু ভাড়া কত? কেবিনের মাথা পিছু ভাড়া কত, মানে জন প্রতি কেবিন ভাড়া কত? এখন প্রশ্নের মধ্যে কিন্তু বলে দিছিল তোমার ডেকের যাত্রীর মাথা পিছু ভাড়া হচ্ছে কি 60 জন। আমরা খ হতে কি পাইছি, খ হতে পাই বলো, আচ্ছা সরি, ডেকের যাত্রীর সংখ্যা কতজন, 282 জন। আচ্ছা, এবং কেবিনের যাত্রীর সংখ্যা তোমার 94 জন। ওকে, তাহলে আমি দেওয়া আছে কি, দেওয়া আছে তোমার ডেকের যাত্রীর মাথা পিছু ভাড়া 60 টাকা দেওয়া আছে, ডেকের যাত্রীর মাথা
পিছু ভাড়া 60 টাকা। আচ্ছা, তাহলে যদি 60 টাকা হয় তাহলে আমরা ধরি, ওরা তো আমাদের কাছে জানতে চাইছে কি কেবিনের মাথা পিছু ভাড়া কত, পি টাকা ধরলাম। ধরি কেবিনের যাত্রীর মাথা পিছু ভাড়া পি টাকা, পি টাকা। দেখো তো প্রশ্ন মতো আমি এই কথাটা লিখতে পারি কিনা। তাহলে আমি ডেকে একজন দেয় 60 টাকা, ডেকে লোক সংখ্যা আছে কয়জন, 282 জন। তাহলে আমি ডেক থেকে মোট ভাড়া পাবো 282 গুণন 60 যোগ কেবিনে কেবিনে একজন দেয় পি টাকা, তাহলে 94 জন দেবে কত, 94 পি টাকা। এই হচ্ছে 94 পি ইকুয়াল কি হবে, এই ডেক থেকে প্রাপ্ত ভাড়া, এটা হচ্ছে কেবিন থেকে প্রাপ্ত ভাড়া, এই দুইটার যোগফল কত, 33,840। মানছো তোমরা? এখন একটু দেখো তো গুণ করলে কত হয়, একটু দেখো 282 সাথে একটু দেখো গুণ করলে কত হয়, 282 গুণন 60 কত, 16,920 টাকা প্লাস 94 পি 33,840। এটাকে পক্ষান্তর করে এই পাশে নাও, একটু বিয়োগটা দেখো কত হয়, 33,840 থেকে 16,920, 16,920 থাকে 16,920। এখন 94 দিয়ে ভাগ করো, তাহলে 94 দিয়ে ভাগ করলে তোমার 180 টাকা, অতএব পি ইকুয়াল 180। তাহলে এই হচ্ছে তোমার, এটা কার, এটা হচ্ছে তোমার কেবিনের যাত্রীর মাথা পিছু ভাড়া। লেখো, সুতরাং কেবিনের যাত্রীর মাথা পিছু ভাড়া 180 টাকা। কেবিনের যাত্রীর মাথা পিছু ভাড়া হচ্ছে 180।